MH17 আমরা ইমার্জেন্সিতে আছি। একটা আমেরিকান কার্গো প্লেন চেষ্টা করছে এমার্জেন্সি ল্যান্ডিং করার। ফিরিয়ে নিয়ে চলো। প্লেনটা ওনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ডান দিকে রোল আউট করো। পাওয়ার আরো। হ্যাঁ, পাইলটরা ওনাদের DC-8 কে রানওয়ের কাছাকাছি নিয়ে আসেন। আর আমি ভাবলাম, ও মাই গড, আমাদের একটা প্লেন ক্র্যাশ করেছে। ওটা সত্যি একটা ওয়ার জোনে পরিণত হয়েছিল। ওকে, তুমি রেডি? দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য ইনভেস্টিগেটররা সাহায্য নেন ক্রিউয়ের একজন বন্ধু এবং কলিগের। আমি এখনো সেটা শুনতে পাই, আর সেটা আমি কখনো ভুলতে পারবো না। তুমি ডেটন থেকে জাম্প সিটে এসেছিলে, তাই না? ইয়েস স্যার। তাহলে এত দেরি হলো কেন? নতুন উইন্ডশিল্ড। কতক্ষণ সময় লেগেছিল? 4-5 ঘন্টা? তার জন্য কি সারাদিন নষ্ট করবে? তাহলে তো দেখছি আঠা দিয়ে লাগিয়ে দিলেই ভালো করতো। হ্যাঁ, অ্যাটলিস্ট আমার দিকটা ঠিকঠাক থাকতো। আচ্ছা, তাহলে তো কোনো অসুবিধাই নেই। এমেরি ওয়ার্ল্ড ওয়াইড ফ্লাইট 17-এর পাইলট হিসেবে আছেন ক্যাপ্টেন কেভিন স্টেবলস, আর ওনার ফার্স্ট অফিসার হলেন জর্জ ল্যান্ড। আজ ওনারা যে প্লেনটা উড়াচ্ছেন সেটা একটা 30 বছরের পুরনো DC-8 কার্গো প্লেন। DC-8 একটা অসাধারণ প্লেন। ওটা ঠিক একটা ট্যাঙ্কের মতো মজবুত ছিল। ক্যাপ্টেন জন অলব্রাইট এমেরি ওয়ার্ল্ড ওয়াইডের হয়ে ওনার শেষ শিফটের পর সবেমাত্র একটা হোটেলে ফিরেছেন। DC-8 ছিল একটা, বলা যায়, পাইলটস প্লেন। এটা ওড়ানোর জন্য প্রচুর পরিমাণে ফিজিক্যাল এফর্ট দিতে হতো। লোড মাস্টারের জন্য সাজুগুজু হচ্ছে বুঝি? হে, অ্যাটলিস্ট আমি নিজেকে প্রফেশনাল দেখানোর চেষ্টা তো করি। ক্রু সত্যি খুব ভালো ছিল। ওদের নিজেদের মধ্যে খুবই ভালো বোঝাপড়া ছিল। যে কাজটা করার জন্য ওরা রেডি হচ্ছিল সেটাকে ওরা খুব এনজয় করতো। জর্জের সঙ্গে এর আগেও আমি অনেকবার ফ্লাইটে থেকেছি। ও খুব হাসি খুশি আর মিশুকে স্বভাবের মানুষ ছিল। সবসময় নিজের চুল ঠিক করতো বলে আমরা ওকে নিয়ে হাসাহাসি করতাম, কারণ আমরা নাইট ডিউটিতে থাকতাম আর আমাদের দেখার জন্য কেউ ছিল না। ক্যাপ্টেন স্টেবলস ওনার দিন শুরু করেছিলেন ডেইটন, ওহাইও থেকে রিনো, নেভাডার ফ্লাইটে একজন প্যাসেঞ্জার হিসেবে। এরপর রিনো থেকে উনি ক্যাপ্টেন হিসেবে এসেছিলেন স্যাক্রামেন্টোতে। এখন উনি এবং ফার্স্ট অফিসার ল্যান্ড এই কার্গো প্লেনটাকে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছেন ডেইটনে। হাই, এটা কি লোড প্ল্যান? কাজ শেষ হওয়ার ঠিক আগে বা যখন শেষ কয়েকটা কন্টেনার লোডিং বাকি থাকে, তখন আমাদেরকে সমস্ত ফ্রেট কন্টেনারগুলোর একটা লিস্ট দেওয়া হয়, যেটাতে সেগুলোর ওয়েট আর এয়ারপ্লেনে সেগুলো কোন পজিশনে আছে সেগুলো লেখা থাকে। এই যে লোড প্ল্যানটা। হ্যাঁ, দিন। আর তারপর ওই ইনফরমেশনটা নিয়ে আমরা ওয়েট ক্যালকুলেট করে সেটাকে এয়ারপ্লেনটাতে ব্যালেন্স করি আর দেখে নি সেটা ঠিক আছে কিনা। ইন্সপেকশনস কমপ্লিট, কার্গো ডোরস ক্লোজড। পাইলটদের সঙ্গে থাকছেন ফ্লাইট ইঞ্জিনিয়ার রাসেল হিক্স। ফ্লাইট ইঞ্জিনিয়ার সমস্ত সিস্টেমগুলো হ্যান্ডেল করছিলেন, ইলেকট্রিক্যাল সিস্টেম, হাইড্রোলিক সিস্টেম, নিউম্যাটিক সিস্টেম। তো এয়ারপ্লেনটা চালানোর জন্য যাবতীয় ইনফরমেশন দেওয়ার দায়িত্ব ছিল ওনারই। তাহলে চলো শুরু করা যাক। লেফট রাডার, সেন্টার চেকড। নির্দিষ্ট রানওয়েতে পৌঁছানোর আগে পাইলটরা সমস্ত রকম ফ্লাইট কন্ট্রোল চেক করেন। রাইট রাডার, সেন্টার চেকড। এলিভেটর ফরওয়ার্ড, কামিং ব্যাক। এলিভেটর পজিশন ইন্ডিকেটর চেকস। ককপিটের সমস্ত কিছুই ওনাদের নিয়ন্ত্রণে ছিল। ট্যাক্সি চেকলিস্ট, ট্যাক্সি চেকলিস্ট, ফ্ল্যাপস অ্যান্ড স্লটস। 15 স্লট লাইটস আউট। 15 স্লটস লাইট আউট। কোনো দিন ককপিটে বসে জানলা দিয়ে বাইরে দেখার সময় আমার মনে হতো যে আমাকে সত্যি সত্যি এই কাজটার জন্য কেউ পে করে। ট্যাক্সি চেকলিস্ট কমপ্লিট। হেলিকপ্টার 16719 ম্যাথারের পজিশন রিপোর্ট করুন।
মনে হচ্ছে ব্যাটা মাসাজ নিচ্ছে। কোনো একটা শিডিউলে অ্যাসাইন হওয়া মানে সারা মাস 3 জনকে একসঙ্গে কাজ করতে হবে, তো সেটা একটা ফ্যামিলির মতো হয়ে যায়। আমি কখনো এয়ারস্টার হেলিকপ্টারে উঠিনি, মানে দামি হেলিকপ্টারগুলোতে। তাদেরকে একসাথে ডিনার করতে হয়, লে ওভারের সময় একসাথে সময় কাটাতে হয়, তো তারা একদম কাছের মানুষ হয়ে ওঠেন। এমআরই 17 স্যাক্রামেন্টো অ্যাপ্রোচ, আপনারা ডিপার্চার করতে পারেন। এয়ারবোর্ন হলে রিপোর্ট করুন। এমআরই 17 হেভি, টেক অফের জন্য রিপোর্ট করছি। কন্ট্রোলাররা পাইলটদেরকে টেক অফের জন্য ক্লিয়ার করে ওনাদেরকে মেথার স্যাক্রামেন্টো থেকে ডেটন ওহাইও আসার জন্য ন্যাভিগেট করতে শুরু করেছিল। তো ঠিক সেই দিন আমি সল্ট লেক সিটিতে লে ওভারে ছিলাম। আমি বিছানায় শুয়েছিলাম আর সেই সময় একটা টিভি চলছিল ঘরে। হ্যাঁ, জন বলছি। হ্যাঁ, আমি এইমাত্র হোটেলে ঢুকলাম। এয়ার স্পিড বেড়ে গেছে। হ্যাঁ, বেড়ে গেছে। 80 নটস। 80 নটস। এলিভেটর চেকস। এটা ছিল একটা রুটিন টেক অফ। V1 রোটেট। কিন্তু নোজ হুইলটা মাটি ছেড়ে ওপরে ওঠার পর DC-8 স্বাভাবিকের তুলনায় আরো অনেক বেশি স্টিপলি উপরে উঠতে শুরু করে। ওয়াচ দ্য টেল। এয়ারপ্লেনটা কোর্সে থাকাকালীন ওনারা একটা সমস্যা দেখেন। লক্ষ্য করেন যে এয়ারপ্লেনটা রানওয়ে ছেড়ে ওঠার সঙ্গে সঙ্গে ঘুরতে শুরু করছে। V2 কে বাঁকতে শুরু করে। বুঝে গেছি। ইউ গট ইট। হ্যাঁ, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। আমরা ফিরে যাচ্ছি। হচ্ছেটা কি? সেন্টার অফ গ্র্যাভিটি লিমিট ছাড়িয়ে গেছে। দ্রুত এয়ারপোর্টে ফিরে আসতে হবে। এমআরই 17 সে अगेन। যখন কোনো পাইলট এমার্জেন্সি ডিক্লেয়ার করে তখন এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা বুঝতে পারে যে সেটা কোনো অ্যাবনর্মাল সিচুয়েশন নয়, সেটা কোনো একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। আমরা এমার্জেন্সিতে আছি। ইউ স্টিয়ার, আই এম পুশিং। তো এক্ষেত্রে 3 জন পাইলট একসঙ্গে ব্যাপারটা সামলানোর চেষ্টা করে, যেটা ককপিট রিসোর্স ম্যানেজমেন্টের দিক থেকে একটা খুব ভালো ব্যাপার। শুরু হয়ে যায় গ্রাউন্ড প্রক্সিমিটি ওয়ার্নিং। নিচে যাচ্ছি, আমরা নিচে চলে যাচ্ছি। আমি দেখছি। এই তো আমার উপরে উঠছে। DC-8 আবার উপরে উঠতে শুরু করে, রোল আউট করো, রোল আউট করো। কিন্তু বিষয়টা এখনো পাইলটদের নিয়ন্ত্রণের বাইরে। এমআরই 17 এক্সট্রিম ব্যালেন্স প্রবলেম। এমআরই 17 রজার। এয়ারপ্লেনটা এরপর ওঠানামা করতে থাকে, একবার ডাইভ করে, একবার ক্লাইম্ব করে, আবার ডাইভ করে, আবার ক্লাইম্ব করে। রোল আউট করো ডান দিকে। পুশ পুশ ফরওয়ার্ড। প্লেনটা সোজা করার জন্য ওনারা কন্ট্রোল কলমটাকে পুরোপুরি সামনের দিকে এগিয়ে দেন। পাওয়ার। আরো। হ্যাঁ, বাঁ দিকে ঘুরবে। ওকে, আমি এয়ারপ্লেনের পজিশনের সাথে এলিভেটরটা ম্যাচ করার চেষ্টা করছি। তার জন্য আমি এটাকে ব্যাংক করাচ্ছি। তো আমাদেরকে ঘুরে গিয়ে ল্যান্ড করতে হবে, বুঝেছো? ওনারা ম্যাথরে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তার জন্য ওনাদেরকে ফেরার পথে একটা লম্বা ট্রাফিক প্যাটার্ন সামলাতে হতো, কারণ এয়ারপ্লেনটার কন্ট্রোল ওনাদের হাতে ছিল না। ফিরিয়ে নিয়ে চলো। এয়ারপোর্ট দেখতে পাচ্ছো? ম্যাথরের সারাউন্ডিং লাইটের সংখ্যা খুবই কম। এটাকে একটা ব্ল্যাক হোল বললেও ভুল বলা হবে না। ফিরিয়ে নিয়ে চলো। পাওয়ার। ক্যাপ্টেন স্টেবলস এবং ওনার ক্রু ওনাদের নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাওয়া প্লেনটাকে কোনো রকমে রানওয়ের কাছাকাছি নিয়ে আসেন। সবকিছু একদম ঠিকঠাকই চলছিল, মানে উনি এয়ারপোর্টের একদম উল্টো দিকে প্রায় ফিরেই এসেছিলেন। ওনারা জানতেন যদি ওনারা এয়ারপোর্টে ফিরে আসতে পারেন তাহলে এয়ারপোর্টের ক্র্যাশ ফায়ার রেস্কিউ টিম হয়তো ওনাদের সাহায্য করতেও পারে। এয়ারপোর্ট থেকে ওনাদের দূরত্ব এখন প্রায় 1.5 কিলোমিটার। ওনারা তখনও বোঝার চেষ্টা করছিলেন এরপর ওনাদের কি করা উচিত, কিন্তু ওনারা বুঝতেই পেরেছিলেন যে ওনাদেরকে মাটিতে নামতেই হবে।
যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এমরি ওয়ার্ল্ড ওয়াইড ক্যাপ্টেন জন অলব্রাইট লেওভার চলাকালীন সল্টলেক সিটিতে নিজের হোটেলে বিশ্রাম নিচ্ছেন। রকম এক আচ্ছা। দুর্ঘটনা ঘটার ফলে আমি সিএনএন দেখছিলাম আর ফোনে আমার ওয়াইফের সঙ্গে কথা বলছিলাম, আর হঠাৎই দেখি টিভিতে প্রচুর সাইরেন আর নানান রকম আওয়াজ হচ্ছে, লাইট ফ্ল্যাশ করছে, যার ফলে আমি একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। তদন্তকারীরা সমস্ত ক্লু খতিয়ে আর যখন আমি টিভির দিকে তাকালাম তখন দেখলাম যে ঘটনাটা এমডিকে ঘিরে। একটা DC-8 মেদার এয়ারপোর্ট থেকে টেক অফ করার সময় সাথে সাথে সেটাতে সমস্যা দেখা দেয়। প্লেনটা ক্রিউ সহ মাটিতে আছড়ে পড়ে। আমার মনে হচ্ছিল ও মাই গড, আমাদের একটা প্লেন ক্র্যাশ এই করেছে। মুহূর্তে জানা গেছে যে DC-8 একটা বর্জিত এলাকায় আছড়ে আমার পড়েছে। ওয়াইফ বলল কি বলছো, তো আমি ওকে টিভি চালাতে বলি আর বললাম যে আমি এখন এটাই দেখছি, একটা প্লেন ক্র্যাশ করেছে, এটা আমাদের প্লেন। ভয়ানক আগুন এবং কালো ধোঁয়ার মধ্যে শেষ হয় ডেটন ওহায়োগামী ফ্লাইট 17 এর যাত্রা, যেটা ছিল একটা এমআরই ওয়ার্ল্ড ওয়াইড ফ্লাইট DC-8। এমরি ফ্লাইট 17 স্যাক্রামেন্টোর মেদার এয়ারপোর্টের 1.5 কিলোমিটার পূর্বে অবস্থিত একটা কার স্ক্র্যাপ ইয়ার্ডে আছড়ে পড়ে। মারা যান 3 জন ক্রু মেম্বারই। আমাদের ফায়ার ক্রুরা ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু ওখানে আগুন এত বেশি ছিল যে কাউকে উদ্ধার করা যায়নি। দুর্ঘটনার বিভৎসতা লক্ষ্য করা যায় পরের দিন ঘটনাস্থলে। ওটা সত্যি একটা ওয়ার জোনে পরিণত হয়েছিল, কারণ এয়ারপ্লেনটা ওই অটো স্ক্র্যাপ ইয়ার্ডের ওপর ক্র্যাশ করেছিল। এই দুর্ঘটনার কারণ খোঁজার দায়িত্ব এসে পড়ে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের ওপর। এই ওখানে প্রায় কয়েক হাজার গাড়ি ছিল, যেগুলোর মধ্যে অনেকগুলোই পুড়ে গিয়েছিল, আর প্লেনটা অবশ্যই সোজাসুজি এসে ওগুলোর উপর আছড়ে পড়েছিল। চারপাশে গাড়ি, গাড়ির পার্টস, প্লেনের পার্টস সবকিছু থেকে ধোঁয়া উঠছিল। জায়গাটার হাল খুব খারাপ। আগুনের দরুন হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ঘটনাস্থলে থাকা অসংখ্য গাড়ির যন্ত্রাংশ প্লেনের ধ্বংসাবশেষ খোঁজার কাজটাকে আরো কঠিন করে তুলেছে। এনটিএসবির পক্ষ থেকে তদন্তের কাজ শুরু করেন জন গৌলিয়া। এটাকে ওই প্লেন বিনে গিয়ে রাখো প্লিজ। মেকানিক্যাল পিসগুলো স্পেশালি পুড়ে যাওয়ার পর কোনটা অটোমোবাইলের পিস আর কোনটা এয়ারপ্লেনের পিস বোঝা খুবই কঠিন। তো জায়গাটা দেখে আমি বলেছিলাম, বাহ, এই কাজটা আমাদের পক্ষে মোটেই সহজ হবে না। ওখানে সবাইকে নিয়ে একসঙ্গে গোটা জায়গাটায় খোঁজাখুঁজি করা সম্ভব নয়, তাই জন্য আপনাকে একটা খুব সিস্টেম্যাটিক আর মেথডিক্যাল প্রসেসে এগোতে হবে। অলরাইট, সবাই শোনো, আমরা গ্রিড তৈরি করব, ঠিক আছে? লেটস গো। ইনভেস্টিগেটররা এখন কাজ করছেন প্রায় 140 মিটার চওড়া এবং 400 মিটার লম্বা জায়গায়, যেখানে ছড়িয়ে রয়েছে প্লেনটার ধ্বংসাবশেষ। না, এটা কোনো গাড়ির তার হবে। আমরা সব ইনভেস্টিগেটররা অ্যাকচুয়ালি একটা মেথডিক্যাল গ্রিড প্রসেসের মাধ্যমে প্লেনের পার্টস আর গাড়ির পার্টস গুলোকে আইডেন্টিফাই করে ওগুলোকে আলাদা করছিলাম, আর খুব সিস্টেম্যাটিক্যালি আমরা এগোচ্ছিলাম যাতে ইনভেস্টিগেশনের সুবিধা হয়। ক্র্যাশটা হয়েছে এয়ারপোর্ট থেকে প্রায় 1.5 কিলোমিটারের মধ্যেই, তার মানে সমস্যাটা শুরু থেকেই ছিল। প্লেনটা কার্গো প্লেন ছিল, তো প্রবলেমটা লোডিং এর জন্য হতে পারে। লোডশিটগুলো মনে করে অফিসে নিয়ে আসবে, আমি একবার ওগুলো দেখতে চাই, ঠিক আছে? টিমটা এমন একটা প্রমাণ খুঁজে পায় যেটা যে কোনো এয়ার ক্র্যাশ ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ প্রমাণগুলোর মধ্যে অন্যতম। ওয়েল ডান গাইস। আমরা ককপিট ভয়েস রেকর্ডার আর ফ্লাইট ডেটা রেকর্ডার দুটোই খুঁজে পাই, যেটা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশনের ওই পার্টটার কাজ অনেকটাই কমিয়ে দিয়েছিল, কারণ আমরা ওই দুটো বক্সকে আমাদের প্লেনটার মাধ্যমে নিয়ে যেতে পারতাম। ওই দুটো বক্সের ব্যাপারে আমি যে ডেসক্রিপশনটা পেয়েছিলাম সেটা ছিল যে আগুনের প্রভাবে ওগুলোর সামান্য ক্ষতি হলেও তুলনামূলকভাবে ওগুলোর অবস্থা অনেকটাই ভালো। এনটিএসবি এই গুরুত্বপূর্ণ রেকর্ডিং ডিভাইসগুলোকে পাঠায় ওয়াশিংটনে, যেখানে ল্যাব টেকনিশিয়ানরা ডেটা প্রসেসিং এর কাজটা শুরু করতে পারবেন। আর এদিকে ইনভেস্টিগেটররা চেষ্টা করছেন যতটা বেশি সম্ভব প্রমাণ খুঁজে বের করার। মর্নিং। এইমাত্র এটিসির সঙ্গে কথা বলে জানলাম যে পাইলটরা টেক অফের সঙ্গে সঙ্গেই সেন্টার অফ গ্র্যাভিটির প্রবলেম নিয়ে জানিয়েছিল। মনে হচ্ছে সমস্যাটা কার্গো নিয়েই ছিল। হতেও পারে। যেহেতু ইনিশিয়াল রিপোর্টে একটা পসিবল সেন্টার অফ গ্র্যাভিটি ইস্যুর কথা বলা হয়েছিল, তাই আমাদেরকে জানতেই হতো প্লেনটার কার্গোতে কি ছিল। হ্যাঁ, তো এখানে 18টা পজিশন থাকার কথা, রাইট? এক একটা প্যালেটে একটা কন্টেনার। আমাদের লোড শিটগুলো দেখতে হতো, আমাদেরকে জানতে হতো প্যালেটগুলোতে কি ছিল, কতগুলো প্যালেট লোডেড ছিল, এয়ারক্রাফটটাতে কতগুলো কন্টেনার ছিল, আর সেই কন্টেনারগুলোতেই বা কি ছিল। লোডশিটগুলো এনেছো? ওনারা জানতে পারেন ফ্লাইট 17-এ অস্বাভাবিক কিছুই ছিল না,
ছিল মূলত কাপড়, কিন্তু ওনারা ভাবছেন সেগুলোর অবস্থান থেকে কোনো রকম ভারসাম্যজনিত সমস্যা তৈরি হয়েছিল কিনা। কোনো এয়ারপ্লেন লক্ষ্য করলে দেখবেন সেটার মাঝখানে একটা পয়েন্ট থাকে, যেটা হলো সেন্টার, আর সবকিছু হয় সেটাকে ঘিরে। এবার আপনি যদি পেছন দিকে বেশি ওয়েট চাপান, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি পেছন দিকে শিফট করবে, আর তখন প্লেনটা উড়বে অন্যভাবে। স্বাভাবিকের থেকে হালকাই লাগছে, কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি লিমিটের মধ্যেই ছিল। লোড ডিস্ট্রিবিউশন কোনো সমস্যার সৃষ্টি করেনি, অর্থাৎ ক্র্যাশের পিছনে ছিল অন্য কোনো কারণ। টিমটা এরপরে খুঁজে পায় একটা নতুন লিড। এমরি পাইলটদের তরফ থেকে FAA এর উদ্দেশ্যে আসা পুরনো অভিযোগ। দেখা যায় কিছু কিছু পাইলট কোম্পানির কার্গো বাঁধার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ছেঁড়া স্ট্র্যাপ এবং নেট দেখে ওনারা রিপোর্ট করেন। এমরি যদি লোডিং এ কোনো ভুল করে থাকে, তাহলে লোডটা শিফট করতেই পারে। আমরা চাইছিলাম যারা লোডিং করেছিল তাদের কাছ থেকে জানতে প্যালেট আর কন্টেইনারগুলোর পজিশন কি ছিল, ওরা ওগুলো কিভাবে লোড করেছিল, ওগুলো বেঁচেছিল কিভাবে। হতেও তো পারে কার্গোটা ঠিকঠাক ভাবে বাঁধা ছিল না। ফ্লাইট 17-এ কার্গো কতটা নিরাপদ ছিল সেটা জানার জন্য ইনভেস্টিগেটররা আসছেন ক্যালিফোর্নিয়ায়। আমি ঠিক করি আমি স্যাক্রামেন্টোয় যাব আর গিয়ে দেখব কারা ওখানে লোডিং করছিল আর সেটা কিভাবে করছিল। NTSB'র জন গলিয়া সেই সমস্ত ফ্রাইট হ্যান্ডলারদের খুঁজে বার করেন যারা এমরি ফ্লাইট 17-এ কাজ করেছিলেন। অ্যাকচুয়ালি আমারও একটা কোম্পানি ছিল যেটা এয়ারপ্লেন লোড আর আনলোড করত, এমনকি এমআরই এয়ারপ্লেনগুলোর জন্য। তাই এই লোডিং প্রসেস বিষয়টা আমার খুবই পরিচিত। হাই, কেমন আছেন? আমি NTSB'র তরফ থেকে এসেছি। কয়েকটা প্রশ্ন করতে পারি? শুরুতে ওরা মুখ খোলেনি, কিন্তু কথা বলতে বলতে আমি যখন ওদেরকে জানাই যে আমি ওদের হয়ে কাজ করতাম বা ওরা যেটা করছে আমিও সেটা করেছি, সেটা শুনে ওরা যেচে কথা বলে। আমি তো আপনাকে বলেইছি সবকিছু নিয়মমাফিকই হয়েছিল, আমরা যেভাবে কাজ করে থাকি সেইভাবেই করেছিলাম। কোনো ক্যান বাদ দিয়ে ভুল করার কোনো সম্ভাবনা? না, আমরা সবকিছু নিয়ম মেনেই করেছিলাম। কোনো ইকুইপমেন্ট নিয়ে কোনো সমস্যা ছিল? মানে কোনো বেয়ার ক্ল লক করবার সময় কোনো সমস্যা হতে পারে সেরকম? আমাদের কোনো কিছু যদি আনসেফ মনে হতো আমরা সেটা লোড করতাম না। বুঝলাম, ওকে চলুন, থ্যাংক ইউ সো মাচ, আই অ্যাপ্রিশিয়েট ইট। তো ওরা খুব দৃঢ় স্বরে লোড শিফটের বিষয়টা নাকচ করে দেয়। ওরা জানায় লোড শিফটের কোনো সম্ভাবনা ছিল না। লোডিং টিমের আশ্বাস পাওয়ার পরেও ইনভেস্টিগেটররা এমন একটা প্রমাণ খুঁজছেন যার থেকে জানা যাবে কার্গোটা সত্যিই নিরাপদ ছিল। NTSB সবকিছু প্রমাণ চায়, রাইট? তাই আমাদের কাছেও কোনো চিন্তা ভাবনা থাকলেও আমাদেরকে সেটা প্রমাণ করতে হয়। ওনারা ঘটনাস্থল থেকে পাওয়া কার্গো ফাস্টনারগুলো পরীক্ষা করে দেখছেন। যদি কোনো লোড শিফট হয়ে থাকে তাহলে মেটাল ক্ল্যাম্প অর্থাৎ বেয়ার ক্লগুলোর মধ্যে তার স্পষ্ট প্রমাণ থাকবে। এটা আবার কি? এই বেয়ার ক্লগুলোর মধ্যে আমরা ফিজিক্যাল এভিডেন্স খুঁজছিলাম, কারণ যদি কোনো প্যালেটে ক্ল্যাম্প লাগানো থাকতো আর ধাক্কা লাগার সময় সেটা গিয়ে বেয়ার ক্লটার উপরে লাগতো, তাহলে হয় সেটা ভেঙে যেত, না হলে সেটার মধ্যে চোট লাগার কোনো না কোনো চিহ্ন তো থাকতোই। কিন্তু তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রত্যেকটা রেস্টুরেন্টই একদম ঠিকঠাক আছে। তো সমস্যাটা যদি কার্গো নিয়ে না হয়ে থাকে, তাহলে পাইলটরা সেন্টার অফ গ্র্যাভিটির প্রবলেম কেন রিপোর্ট করেছিল? এটা কি সিভিয়ার? ও ফাইনালি, চলো দেখা যাক। ওনারা আশা করছেন এমরি ফ্লাইট 17-এর ককপিট ভয়েস রেকর্ডার থেকে ওনারা কোনো সূত্র ঠিকই খুঁজে পাবেন। থ্যাংক ইউ। NTSB এমরি ওয়ার্ল্ড ওয়াইড ক্যাপ্টেন জন অলব্রাইটকে ওটা শোনার জন্য অনুরোধ করে। এরকম একটা কেসে এমন একজনকে প্রয়োজন হয় যে পাইলটদেরকে চেনে, আর ওখানে তখন একমাত্র আমি ছিলাম যে ভয়েস শুনে বলতে পারতো যে এটা কেভিন বা এটা জর্জ। ওকে, তুমি রেডি তো? ওকে, ঠিক আছে। ওরা আমাকে জানায় যে এক্ষেত্রে আমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যারা CVR শুনে থাকে তাদের একটা খুব বড়সড় পার্সেন্টেজ 2 বছরের মধ্যে কাজ ছেড়ে দেয়। যখন আপনি সেই সমস্ত ফ্লাইটগুলোর ভয়েস রেকর্ডারটা শুনবেন যেগুলোর ক্রু মারা গেছে, তখন সেটা খুবই কষ্টকর আর দুঃখজনক হয়, কারণ আপনার মনে হবে আপনি যে মানুষটার কথা শুনছেন সে আর আমাদের মধ্যে নেই। 15 slot lights out. 15 slot lights out. ওটা কেভিন, ক্যাপ্টেন স্টেবলস। ওকে, তারপর জর্জ ল্যান্ড FO। Set right. ট্যাক্সি চেকলিস্ট কমপ্লিট। এটা শুনেই বোঝা যায় ওনারা অবশ্যই খুবই প্রফেশনাল। ওনারা ওনাদের চেকলিস্ট মিলিয়ে নিচ্ছেন।
অ্যাপ্রোপ্রিয়েটলি রেসপন্ড করছেন, তো সবকিছুই খুব স্বাভাবিকই ছিল। Helicopter 16719. Position report to make decision. মনে হচ্ছে ব্যাটা মাসাজ নিচ্ছে। Airspeed বাড়াও। হ্যাঁ বাড়িয়েছি। 80 knots 80 নটস। এলিভেটর চেকস। তো 80 নটসে ওরা ওদের এলিভেটর চেক করেছিল। এই সময় কন্ট্রোল কলম থেকে পুরোপুরি সামনে নিয়ে যাওয়া হয় যাতে বোঝা যায় এলিভেটরটা ঠিকভাবে কাজ করছে কিনা। V1 V1 বলার পর ওরা যখন VR এর কাছাকাছি চলে আসে তখন এয়ারপ্লেনটা নিজে থেকেই রোটেট করতে শুরু করে। rotate watch the tail ক্যাপ্টেনের কণ্ঠস্বর শুনে বোঝা যায় দ্রুত ওপরে ওঠার জন্য উনি কতটা চিন্তিত। যখন এরকমই কোনো ঘটনা ঘটে তখন আপনি মনে মনে সেটার কারণ খোঁজার চেষ্টা করেন যে কি হচ্ছে আর কেন হচ্ছে। আমরা ফিরে যাচ্ছি। হচ্ছেটা কি? সেন্টার অফ গ্র্যাভিটি লিমিট ছাড়িয়ে যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে গোটা বিষয়টাকে গেস করে আর এটা ভেবে নেয় যে এটা সম্ভবত লোড শিফটের জন্য হচ্ছে। কিন্তু ইনভেস্টিগেশনে এখনো পর্যন্ত কোনো লোড শিফটের প্রমাণ পাওয়া যায়নি। প্লেনটার হঠাৎ উপরে ওঠার কারণ খোঁজার জন্য ওনারা রেকর্ডিংটা মন দিয়ে শুনছেন। পাওয়ার। আরো হ্যাঁ লেফট টার্ন। ওকে আমি এয়ারপ্লেনের পজিশনের সাথে এলিভেটরটা ম্যাচ করার চেষ্টা করছি। আর তার জন্য আমি এটাকে ব্যাংক করাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উনি এলিভেটর নিয়ে কি বললেন? এলিভেটর হলো টেইলের একটা অংশ এবং এটা এয়ারক্রাফটের পিচ নিয়ন্ত্রণ করে থাকে। এটা যখন উপরের দিকে হেলানো থাকে তখন হাওয়ার চাপে প্লেনের মুখ উপরের দিকে উঠতে থাকে এবং এটা নিচের দিকে হেলানো থাকলে হাওয়ার চাপে প্লেনের মুখ নিচের দিকে নামতে থাকে। ওকে আমি এয়ারপ্লেনের পজিশনের সাথে এলিভেটরটা ম্যাচ করার চেষ্টা করছি আর তার জন্য আমি এটাকে ব্যাংক করাচ্ছি। ইনভেস্টিগেটররা জানার চেষ্টা করছেন এলিভেটরে কোনো সমস্যা ছিল কিনা। এলিভেটরটাকে যে অবস্থায় আছে বলে ভাবছেন সেটা সেই অবস্থায় না থাকলে প্লেনটা নিজেই ওপরে ওঠে। এয়ারপোর্টটা দেখতে পাচ্ছো? ফিরিয়ে নিয়ে চলো। পাওয়ার। দেখা যায় পাইলটরা প্লেনের মুখটা নিচু করার জন্য প্লেনের লেফট উইংকে নিচের দিকে রাখার চেষ্টা করছিলেন। এক্ষেত্রে মনে হয় ক্রুরা সবাই একসাথে একটা অসাধারণ কাজ করেছিল আর ওনারা রোল করে যেভাবে ওনাদের পিচ কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন সেটা খুবই অ্যাডভান্স টেকনিক। হয়তো ওনারা ওনাদের তরফ থেকে যতটা সম্ভব করেছিলেন কিন্তু ভাগ্য হয়তো ওনাদের সহায় ছিল না। সকালবেলা অফিসে এসেই আমি ওটা কয়েক সেকেন্ডের জন্য শুনতাম। 3 দিন টানা 10 সেকেন্ড করে আমাকে আমার বন্ধুদের শেষ আওয়াজ শুনতে হতো। ওনাদের তরফ থেকে সমস্ত রকম চেষ্টা হয়েছিল কিন্তু শুরু থেকেই ওদের ভাগ্য খারাপ ছিল। আর হ্যাঁ জন, আমি এখনো সেটা শুনতে পাই আর সত্যি বলতে আমি ওটা ভুলতে পারবো না। ওকে সাবধানে থাকবেন। ককপিট রেকর্ডিংটা শোনার পর ইনভেস্টিগেটররা নজর দেন DC-8 এর এলিভেটরের উপর, কিন্তু ওনাদের কাজ এখানেই শেষ হয়নি। ফ্লাইট 17 এর ক্র্যাশ করার কারণটা জানার জন্য এখনো ওনাদের অনেক প্রমাণ সংগ্রহ করতে হবে। ইনভেস্টিগেটররা এখন এমরি ওয়ার্ল্ড ওয়াইড ফ্লাইট 17 এর পারফরম্যান্স ডেটা হাতে পেয়েছেন আর এই প্রথমবার ওনারা দেখতে পাবেন প্লেনটার ওই ছোট ভয়ানক ফ্লাইটটার গতিপথ ঠিক কেমন ছিল। তো সবকিছু এখানেই আছে। ওনারা আশা করছেন যে এই ডেটা থেকেই ওনারা এই দুর্ঘটনার কারণটাও খুঁজে পাবেন। তাহলে চলো দেখা যাক লোড শিফট নিয়ে ডেটা কি বলছে। কোনো ফ্লাইট ডেটা রেকর্ডারের ক্রিটিক্যাল পার্টটা হলো যে এটা থেকেই আমরা এয়ারপ্লেনের পারফরমেন্সটা জানতে পারি। অর্থাৎ আমরা জানতে পারবো এয়ারপ্লেনটা ওরকম ভাবে উপরে উঠতে শুরু করলে কার্গো শিফটের ক্যারেক্টারিস্টিক্স কি হতে পারে। এর সাথে লোড প্রবলেমের জন্য ক্র্যাশ করা কোনো ডেটা ম্যাচ করালে কেমন হয়, যেমন ফাইন এয়ার 101। ইনভেস্টিগেটররা জানেন যে মাত্র 3 বছর আগে মায়ামিতে একটা ফাইন এয়ার DC-8 টেক অফের সময় হঠাৎ কার্গো শিফট হওয়ায় ক্র্যাশ করেছিল। ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন মোট 5 জন মানুষ। পারফরমেন্স ইঞ্জিনিয়াররা এটা দেখে যেটা করে থাকেন
সেটা হলো ওরা এটার সঙ্গে আগের ফ্লাইটগুলোকে কম্পেয়ার করে দেখেন। অলরাইট, দুটোকে পাশাপাশি রেখে দেখা যাক। আর রোটেশন রেটগুলো দেখা যাক প্লিজ। রোটেশনটা পুরোপুরি আলাদা, কার্গো শিফট তো অবশ্যই না। আচ্ছা, এলিভেটরের সমস্যা হতে পারে কি? এই জায়গাটা দেখো, দেখো একবার। ফার্স্ট অফিসার কলমটা সামনের দিকে পুশ করেছিলেন, কিন্তু এলিভেটরটা রেসপন্ড করেনি। এই দেখো, বুম। এই ডেটা থেকে স্পষ্ট জানা যায় প্লেনটার রাইট এলিভেটরে একটা সমস্যা ছিল। সব থেকে অদ্ভুত ব্যাপারটা এটাই যে এফডিআর এ দেখা যাচ্ছে এলিভেটরটা ওপরের দিকে ওঠানো আছে, কিন্তু পাইলট ওটাকে পুশ করছিলেন। অবভিয়াসলি পাইলট কখনো প্লেন চালাতেই পারবেন না যদি না সে এলিভেটরটাকে কন্ট্রোল করতে পারে, আর এটাই ছিল সমস্যা। সামনে পুশ করো। এলিভেটরটা ওপরের দিকে কেন ওঠানো ছিল যখন পাইলট সেটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করছিলেন? চলো ধ্বংসাবশেষটা একবার দেখি। আর সবকিছু মানে ওই এলিভেটরগুলোর সমস্ত ইনফরমেশন আমার চাই। আমরা যে স্টোরেজ ফ্যাসিলিটিতে সবকিছু কালেক্ট করে রাখি সেখানে আবার ফিরে যাই আর ফ্লাইট কন্ট্রোল সংক্রান্ত যে কোনো পার্টস বা পার্টিকুলারলি এলিভেটরগুলো খোঁজার চেষ্টা করি, যেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। ওই এলিভেটরটা হাইড্রোলিক্যালি পাওয়ার ছিল না, আর ওটাকে নাড়ানোর জন্য ওটার মধ্যে কন্ট্রোল ট্যাব ছিল, সবকিছু অ্যানালগ ছিল, কেবল, পুলি, সবকিছু। ধ্বংসাবশেষ থেকে এলিভেটরের যে অংশটুকু পাওয়া গেছে সেটা খুব খুঁটিয়ে পরীক্ষা করে ওনারা জানার চেষ্টা করছেন ঠিক কি ঘটেছিল। তো এইগুলো হলো এলিভেটরের পুশ রড। পুশ রড হলো এলিভেটর মেকানিজমের মূল অংশ। এগুলো একটা ক্র্যাঙ্ককে পরিচালনা করে যেটা নিয়ন্ত্রণ করে একটা কন্ট্রোল ট্যাবকে, এবং এই কন্ট্রোল ট্যাবটাই এলিভেটরকে ওঠাতে এবং নামাতে সাহায্য করে। ইনভেস্টিগেটররা জানেন পুশ রড থাকে মোট দুটো, একটা রাইট এলিভেটর এবং অন্যটা লেফট এলিভেটরকে নিয়ন্ত্রণ করার জন্য। বাঁদিকের কন্ট্রোল রড ভেঙে গিয়েছিল। তাহলে ডান দিকেরটা একইভাবে ক্ষতিগ্রস্ত হলো না কেন? আমরা যখন ডান দিকের কন্ট্রোল রডটা দেখলাম তখন ওর মধ্যে কিন্তু একই ধরনের ড্যামেজ দেখতে পাইনি। যদি ওটা ঠিকভাবে লাগানো থাকতো তাহলে আমাদের যেটা দেখার কথা আমরা সেটাকে দেখতে পেতাম। সত্যি কথা বলতে কি, ওটার মধ্যে তেমন কোনো ড্যামেজ সেই অর্থে ছিলই না। এটার মধ্যে কোথাও কি ক্র্যাঙ্ক ট্যাপটা লাগানো আছে? ওনারা এটা সেই অংশটা খুঁজছেন যেটার সঙ্গে পুশ রডটা যুক্ত থাকে, কিন্তু ওনারা যে ধরনের ক্ষতি লক্ষ্য করছেন সেটা কোনো ভয়ঙ্কর ক্র্যাশের ফলে হওয়া সম্ভব নয়। আমাদের দেখে মনে হচ্ছিল ওগুলো একটার সঙ্গে আরেকটা ধাক্কা লাগছিল বা কোনোভাবে ঘষা খাচ্ছিল, কিন্তু ওগুলো যদি প্রপার পজিশনে লাগানো থাকতো তাহলে আমাদের এইরকম কিছু দেখার কিন্তু কথাই ছিল না। আমরা টিপিক্যাল ওভারলোড টাইপ ড্যামেজ কিন্তু দেখতে পাইনি ওখানে। এর থেকে ওনারা একটা ভয়ঙ্কর তথ্য আবিষ্কার করলেন। এই ডান দিকের পুশ রডটা তো লাগানোই ছিল না। স্পষ্ট বোঝা যাচ্ছিল ওগুলোর মধ্যে একটা লাগানো ছিল না, ওখানে ফিজিক্যাল ড্যামেজ ছিল। একদিকের রডটা ঠিকঠাক ভাবেই লাগানো ছিল, কিন্তু আরেক দিকের রডটা খোলা ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। DC-8 মাটি ছোঁয়ার আগে কোনোভাবে ওটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লাইট কন্ট্রোল মেকানিজম খুলে যায়। এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হলো, এটাই কি ক্র্যাশের আসল কারণ? একটা পুশ রড খুলে যাওয়ার জন্য কি প্লেনটা ক্র্যাশ করতে পারে? মেটাল কখনো মিথ্যা বলে না। আমরা ওটার মধ্যে ফিজিক্যাল মার্কস পেয়েছি, তাই এখন আমরা পরীক্ষা করে বোঝার চেষ্টা করব যে ওই মার্কগুলোর পেছনে কি কারণ লুকিয়েছিল। NTSB এখন কিছু রিয়েল ওয়ার্ল্ড টেস্ট করতে চায়, তাই সাবজেক্ট হিসেবে ওনারা বেছে নিয়েছেন দুর্ঘটনার কবলে পড়া প্লেনটির মতোই আরও একটা DC-8কে। ঠিক আছে, চলো শুরু করি। ইনভেস্টিগেটররা দেখতে চাইছেন প্লেনের এলিভেটর অ্যাসেম্বলি কিভাবে কাজ করে। অলরাইট, র্যাচেটটা একটু দাও না প্লিজ। এবং কোনো পুশ রড খোলা থাকলে ঠিক কি হতে পারে। তো এটা সেই সন্দেহজনক রডটা, আর এটা আমাদের বেল ক্র্যাঙ্ক। আর এখানে বেল ক্র্যাঙ্কের মধ্যে এই ছোট স্লটটা দেখতে পাচ্ছেন তো, আর ঠিক এই জিনিসটা এই জায়গাটায় ফিট করবে। ঠিক আছে, এবার এলিভেটরটা মুভ করে দেখা যাক কি হয়। এলিভেটরটা মুভ করাও তো।
তো যেহেতু এই রডটা ককপিটে কন্ট্রোল কলামের সাথে কানেক্ট করা আছে, তাই এটা উঁচু নিচু করলে এটা বেল ক্র্যাঙ্কটাকে টানে, যেটা এলিভেটরটাকে কন্ট্রোল করে। ফলে পাইলট এটাকে ঠিক যে ডিরেকশনে মুভ করাতে চায় এটা সেই ডিরেকশনেই মুভ করে। ঠিক আছে, থেমে যাও, এবার আমি এটা খুলবো। এটা লাগানো হয় একটা নাট আর বোল্ট দিয়ে, আর এই নাটটাকে বলা হয় ক্যাসেলেটেড নাট। যেহেতু এটা ক্যাসেলের মতো দেখতে হয়, আর এই ক্যাসেলগুলোর মধ্যে দিয়ে একটা কটার পিন দেওয়া থাকে যাতে এটা প্লেন চলাকালীন লুজ হয়ে খুলে না যায়। ডান দিকের রড অ্যাসেম্বলি খোলার পর ওনারা আরো একবার এলিভেটরটা মুভ করিয়ে দেখতে চান। ওকে, এবার করো। দেখা যায় পুশ রডটা খোলার পর এলিভেটরটা আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কিন্তু এটা উপরের দিকেও আটকে থাকছে না। ঠিক আছে, থেমে যাও। এখানে কিছুই নেই। কোনো সূত্র খুঁজে না পাওয়ায় ওনারা স্বভাবতই হতাশ হয়ে পড়লেন। দাঁড়াও, একটা জিনিস করে দেখি। এরপর ওনারা চেষ্টা করছেন ঠিক সেই রকম ভাইব্রেশন তৈরি করতে যেটা টেক অফের সময় সচরাচর হয়ে থাকে। 80 নটস। ওই এলিভেটরটার উপর মানে সেভাবে দুলছিল না, ওটা ওখানে জোরে জোরে ধাক্কা খাচ্ছিল। এয়ারফোর্স আরো বাড়ানোর পর ওনারা আবিষ্কার করেন এলিভেটরটা উপরের দিকে ওঠানো অবস্থায় পুশ রডটা ওটার মধ্যে আটকে যেতে পারে। এলিভেটরটা যতই নড়ার চেষ্টা করুক বা ক্রু যতই এটাকে নড়ানোর চেষ্টা করুক, এই রডটা এখানে আটকে থাকে। ফলে এটাকে কোনোভাবেই নাড়ানো যায় না, এটা জ্যাম হয়ে যায়। ফ্লাইট কন্ট্রোলস নিয়ে আপনি যাই করে থাকুন না কেন, ওই ইন্টারফারেন্স ফিটটা ওখানে ছিলই, সেটাই ফ্লাইট কন্ট্রোলটাকে আটকে দিয়েছিল। তো আসল উত্তরটা এখানেই লুকিয়েছিল। বোল্টে কটার পিন না থাকলে পুশ রড আটকে যেতে পারে। এটা থেকে আমরা বুঝতে পারি যে এয়ারপ্লেনটা গোটা সময়টা কেন নোজ আপ পজিশনে ছিল। ইনভেস্টিগেটররা এই উত্তরটারই অপেক্ষায় ছিলেন। এটা প্রমাণ করছে যে একটা খোলা পুশ রড অ্যাসেম্বলি এমরি ওয়ার্ল্ড ওয়াইড ফ্লাইট 17-এর রাইট এলিভেটরে আটকে গিয়েছিল। ফলে প্লেনটার পক্ষে ওড়া অসম্ভব হয়ে যায়, কিন্তু ওনারা এখনো জানেন না যে ঠিক কোন কারণে এই অ্যাসেম্বলিটা খুলে যায়। আমাদেরকে নির্ধারণ করতে হতো এই কন্ট্রোল রডটা খোলার আসল কারণটা কি ছিল। আমরা জানতাম ওখানে একটা বোল্ট, একটা নাট আর একটা কটার কি ছিল, কিন্তু প্রশ্নটা হলো ওটাকে নিজে থেকেই খুলে গিয়েছিল নাকি ওটা ঠিকঠাক ভাবে লাগানো ছিল না, ওটার জন্য দায়ী কে? ইনভেস্টিগেটররা মেইনটেনেন্স রিপোর্টগুলো যাচাই করে দেখছেন রাইট এলিভেটর অ্যাসেম্বলিতে সম্প্রতি কোনো কাজ হয়েছিল কিনা। তার মানে প্লেনটা অ্যাক্সিডেন্টের ঠিক 3 মাস আগে একটা মেজর ওভারহলে ছিল। এলিভেটর, কন্ট্রোল ট্যাব, রাডার ট্যাব, ওভারঅলে এই সব কিছু খোলা হয়েছিল, আর তারপর এই চেকিংটার সময় আবার সেগুলো সব রিইনস্টল করা হয়েছিল। তোমার কাছে ওয়ার্ক কার্ডটা আছে? কাজের দায়িত্বে ছিল টিটিএস অর্থাৎ টেনেসি টেকনিক্যাল সার্ভিসেস, অর্থাৎ স্মার্না টেনেসির একটা কোম্পানি। মেইনটেন্যান্সের লোকজন কি প্রপার প্রসিডিয়ার ফলো করেছিলেন, আর তারপর যে ইন্সপেকশনটা করা উচিত ছিল সেটা কি তারা আদৌ করেছিলেন? দেখে তো মনে হচ্ছে সব ঠিকঠাকই ছিল। টেনেসির পেপার ওয়ার্কে সবকিছু নির্ভুল ছিল, অর্থাৎ DC-8 ওই মেজর ওভারহলের পর ফ্লাইটের জন্য পুরোপুরি তৈরি ছিল। আচ্ছা, তো এই এয়ারক্রাফটটাতে আর কোনো কাজ করানো হয়েছিল নাকি? এক্ষেত্রে যে জিনিসটা সবসময় জানতে চাওয়া হয় সেটা হলো এয়ারপ্লেনটাতে শেষ কি কাজ করানো হয়েছিল। ও হো, আচ্ছা, এই দেখো, প্লেনটার মেইনটেনেন্স দেখছি শুধুমাত্র টিটিএস এর করানো হয়নি। টেনেসির ফ্যাসিলিটি থেকে বেরোনোর পর এই এয়ারপ্লেনটার টেলে আরও একটা মেইনটেনেন্স করানো হয়েছিল, আর সেটা করানো হয়েছিল ডেটনে একটা উইকেন্ডে, যেখানে এমেরির অনেক প্লেনই সাধারণত মেইনটেনেন্সের জন্য পাঠানো হয়। দুর্ঘটনার ঠিক 12 সপ্তাহ আগে এমরি মেকানিকরা এয়ারক্রাফটের কন্ট্রোল রডের কাছে থাকা পার্টস, এলিভেটর ড্যাম্পারগুলো বদলে ফেলে। এটা একটা গুরুত্বপূর্ণ নতুন সূত্র হতে পারে। মনে হচ্ছে এখন একবার এমআরএর মেকানিক্সের সঙ্গে দেখা করা উচিত। কি বলো?
তুমি কি আমাকে ডিসি 8টাতে ড্যাম্পার গুলো সোয়াপ করে দেখাতে পারবে? তার জন্য ওখানে যেতে হবে। ডেটনে ওনারা প্লেনটার টেলে শেষ যে কাজ করেছিল সেই মেকানিকের সঙ্গে কথা বললেন। এটাকে এলিভেটর থেকে খুলতে হবে। আরো একটা বিষয় হলো, মেকানিকেরা সবসময় তাদের দায়িত্বপূর্ণ কাজের ব্যাপারে একটা জিনিস করেন, কাজটাকে সহজভাবে করার চেষ্টা করেন তারা। বেশ কঠিন কাজ। তুমি কি কাজের সুবিধার জন্য এরকম এলিভেটর গুলো খোলো? না, আসলে এটা করা উচিত হবে না। হ্যাঁ, তা ঠিক। এটা করাটা খুব কঠিন। এটা করার একটা সহজ উপায় হলো বোল্ট, নাট, কটের কিটা খুলে কন্ট্রোল ট্যাবটা খুলে দেওয়া, আর এলিভেটর ট্যাবটাকে নিচে নামিয়ে দেওয়া, যেটা ড্যাম্পারটাকে আরো সহজে আর দ্রুত বদলাতে সাহায্য করে। না না, বা সহজেই হয়ে গেল। আসল কাজের সময়ও কি এভাবেই কাজ করো? ওই যে তখন বললামই তো, এটা করা উচিত না। রাইট। এখানে বলা হচ্ছে আসল কাজটা তুমি করেছিলে, তোমাকে সাহায্য করবার কেউ কি ছিল নাকি? এক্ষেত্রে আরো একটা বিষয় উঠে আসে যে ওদের লেবারদের সংখ্যা কতটা কম আর ওদের কাজের পরিকাঠামোটা আসলে কতটা দুর্বল। এই প্রসিডিউরটা আগে কখনো অ্যাপ্লাই করেছো? না, আমি ম্যানুয়াল ফলো করেছিলাম। আর সেটা মাথায় রেখে আপনি যদি কোনো একজন ইয়াং মেকানিককে দেখেন যে রিলেটিভলি ইনএক্সপিরিয়েন্সড, যাকে উইকেন্ডে এমন একটা কাজ একা করতে হচ্ছে যেটা সে আগে কখনো করেনি, যাকে অ্যাডভাইস দেওয়ার কেউ নেই বা গাইড করারও কেউ নেই, তো সেক্ষেত্রে তার জন্য সেই কাজটা খুব কঠিন হয়ে যায়। আর একটা প্রশ্ন আছে, এখানে বলা হচ্ছে এই প্লেনটা একটা কমপ্লিট ওভারহলে ছিল, তাহলে ড্যাম্পার গুলো কেন তোমরা বদলেছিলে? আমার মনে হয় টেনেসির ওই ছেলেটা ভুল লাগিয়েছিল। ওকে, সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ, আই অ্যাপ্রিশিয়েট ইট। টেনেসির একটা ভুল ওভারহল এবং এমরি মেইনটেনেন্স ফ্যাসিলিটির নিজস্ব সুপারভিশনের অভাব ইনভেস্টিগেটরদের ভাবতে বাধ্য করে যে এয়ারলাইনটার এয়ারক্রাফট মেইনটেনেন্সের ক্ষেত্রে কি কোনো সিস্টেমেটিক প্রবলেম ছিল। ফ্লাইট 17-এর ক্র্যাশের পিছনে এমরির মেইনটেনেন্স ওয়ার্ক কোনোভাবে দায়ী কিনা সেটা জানার জন্য ইনভেস্টিগেটররা ওনাদের কাজগুলো খতিয়ে দেখছেন। আমাদেরকে বেস্ট অফ দ্য ওয়ার্স্ট বলা হতো। আমরা ফেডেক্স ছিলাম না, আমরা ইউপিএস ছিলাম না, আমরা এয়ারবোর্ন ছিলাম না, কিন্তু ফ্রেট হলারদের মধ্যে আমরা একদম অন্যরকম ছিলাম। ওনারা জানতে পারেন এক সময়ের এই অভিজাত এয়ারলাইন্স মেইনটেনেন্স প্রোগ্রামের জন্য এই এয়ারলাইনের পাইলটদের মধ্যে গুরুতর সমস্যা দেখা দিয়েছিল। মানে এই দেখো, প্রপার রিপেয়ার হচ্ছিল না, নানান মেকানিক্যাল প্রবলেম হচ্ছিল, পাইলটরা একই প্লেনের একই প্রবলেম বারবার 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 করে রিপোর্ট করছিল। এমরির কাজকর্মের ইতিহাসটা একেবারেই ভালো ছিল না, তাদের এয়ারক্রাফট মেইনটেনেন্স আর মেইনটেনেন্সের যে কোনো কাজের ব্যাপারে। অবিশ্বাস্য, ভাবতেই পারছি না। আমাদের চিন্তা হচ্ছিল যে আবার কোনো অ্যাক্সিডেন্ট না হয়, তো সে কারণেই আমরা প্রচুর আলোচনা করি, কারণ আমাদের সামনে সব পরিষ্কার হয়ে গেছিল। আমরা জানতাম ঠিক কি হতে চলেছে, তাই আমরা যদি কিছু না করতাম আরো মানুষ মারা যেত। গোটা বিষয়টা খতিয়ে দেখার পর আমি সত্যি খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম, কারণ আমি যে এমিরিকে চিনতাম ওটা সেই এমিরি ছিল না। হ্যান্ডস অফ ম্যানেজমেন্ট স্টাইল হলে সমস্যা হবেই, আর এমিরির ক্ষেত্রেও আমরা ঠিক এটাই লক্ষ্য করেছিলাম। বুঝতে পেরেছি ঠিক কি হয়েছিল। অবশেষে এনটিএসবি ইনভেস্টিগেটররা মনে করলেন যে ওনারা এমরি ওয়ার্ল্ড ওয়াইড ফ্লাইট 17-এর ক্র্যাশের আসল কারণটা খুঁজে পেয়েছেন। ওনারা জানতে পেরেছেন দুর্ঘটনার কয়েক সপ্তাহ আগে মেকানিকদের দুটো আলাদা আলাদা টিম প্লেনটার টেলে কাজ করেছিল। এনটিএসবি 100% নিশ্চিতভাবে জানেন না আসলে সমস্যাটা কোথায় ছিল, টেনেসির নিয়মিত মেইনটেনেন্স নাকি এমরির ড্যাম্পার বদলের মধ্যে। আমার মনে হয় দ্বিতীয়বার যখন ড্যাম্পারটা বদলানো হচ্ছিল তখন ওই মেকানিক রডটা লাগানোর পর নাটটা লাগিয়ে বাকি সব কাজগুলো করেছিল, কিন্তু নাটের মধ্যে ওই মেকানিক কটার পিনটা লাগাতে ভুলে গিয়েছিল।
ইনভেস্টিগেটরদের এটা বিশ্বাস যে DC-8 ওই লুজ নাটটা নিয়েও বেশ কিছুদিন ঠিকভাবেই উড়েছিল। তো পরের কয়েক সপ্তাহের মধ্যে নাটটা খুলে যায়, যেহেতু ওটা আটকানো ছিল না, আর তারপর ধীরে ধীরে বোল্টটাও খুলে যায়। হ্যাঁ, এই যে বুম। FDR ডেটায় থাকা একটা স্লাইড বাম্প থেকে জানা যায় বোল্টটা সম্ভবত খুলে গিয়েছিল প্লেনটা স্যাক্রামেন্টোতে শেষবার ল্যান্ডিংয়ের 8 মিনিট আগে। ক্রু জানতই না ওদের প্লেনের টেলে ঠিক কি ঘটছিল। আর যেহেতু ওই খুলে যাওয়া পুশ রডটা এলিভেটর কন্ট্রোলগুলোর মধ্যে আটকে যায়নি, তাই সে যাত্রায় ক্যাপ্টেন নিরাপদেই ল্যান্ড করতে পারেন। কিন্তু তার পরবর্তী টেক অফের ক্ষেত্রে ঘটনাটা ছিল একেবারে আলাদা। এয়ার স্পিড বাড়বে। বাড়িয়েছি 80 নটস। 80 নটস। রানওয়েতে প্লেনটার গতি বাড়লে এয়ার স্পিডও বাড়তে থাকে, ফলে এলিভেটর কন্ট্রোল ট্যাবটা উপরে উঠে গিয়ে ক্র্যাঙ্কটাকে পুশ রডের সঙ্গে আটকে দেয়, যার ফলে এলিভেটরটা নোজ আপ পজিশনেই আটকে যায়। হোয়াটস দ্য টেল? ঠিক সেই কারণেই ফার্স্ট অফিসার প্লেনটাকে নিচে নামানোর চেষ্টা করা সত্ত্বেও প্লেনটা খুব দ্রুত উপরে উঠতে থাকে। তুমি এয়ারপোর্টটা দেখতে পাচ্ছ? ফিরিয়ে নিয়ে চলো। পাওয়ার। ক্রু রানওয়েতে ফেরার জন্য সব রকম চেষ্টা করেন, কিন্তু তাদের ভাগ্য সদয় ছিল না। পাওয়ার। নিশ্চয়ই কেউ কখনো ইচ্ছে করে এমন কিছু করতে চান না যেটা আরেকজন মানুষের জন্য ক্ষতিকর হতে পারে, কিন্তু কখনো কখনো আমরা হয়তো উৎসাহ হারিয়ে ফেলি বা আত্মতুষ্ট হয়ে পড়ি, আর তখন আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাই। আর এই ছোট ছোট জিনিসগুলোই যখন তখন বড় সড় বিপদ ডেকে আনতে পারে। এই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের পরিবারবর্গকে এমআরই ওয়ার্ল্ড ওয়াইড এয়ারলাইন্সের সমস্ত এমপ্লয়ীদের পক্ষ থেকে আমরা সমবেদনা জানাই। ইনভেস্টিগেটররা ওনাদের ফাইনাল রিপোর্টে সুপারিশ করেন এয়ার ক্যারিয়াররা যেন তাদের সমস্ত রকম মেইনটেনেন্স প্রসিজিওরগুলোকে মেনে চলে এবং সেক্ষেত্রে যেন কোনো রকম ভুল না থেকে যায়, এবং দুর্ঘটনার জন্য এমরি ওয়ার্ল্ড ওয়াইডকেই সম্পূর্ণভাবে দায়ী করা হয়। এমরি জানিয়েছিলেন 50 বছরের মধ্যে এটা আমাদের প্রথম কোনো বড় সড় দুর্ঘটনা, মূলত সেই সময়। হ্যাঁ, সেটা ঠিকই, কিন্তু 3 জন পাইলট মারা গেছেন শুধুমাত্র একটা বোল্ট, একটা নাট আর একটা কটার কি এর জন্য। যদিও রিপোর্টটা পাবলিশ হওয়ার আগেই ওই এয়ার ক্যারিয়ার নিজেদের বিজনেস বন্ধ করে দেয়। একদম শেষে সবকিছু হয়ে যাওয়ার পর FAA ওই এয়ারলাইনের সার্টিফিকেট বাতিল করে দেয়, তার সাথে এয়ারলাইনকেও। আজ পর্যন্ত জন গলিয়ার কাছে ওই দুর্ঘটনার একটা ভয়ঙ্কর স্মৃতি রয়ে গেছে। এটা আমি রেখেছি কারণ এটা আমি অন্যান্য মেকানিকদের শেখাতে ইউজ করি। আমি আমার অনেকটা সময় এই অভিজ্ঞতাগুলো শেয়ার করে কাটাই, যাতে মেইনটেনেন্স অ্যাক্সিডেন্টগুলো দেখে যে কষ্টটা পেয়েছি ওরাও সেই একই ভুল করে যেন কষ্টটা না পায়। ওই এয়ারলাইনটা সেফটির দিকে কোনোদিনই নজর দেয়নি। সেফ থাকতে হলে আপনাকে সেটার জন্য পরিশ্রম করতেই হবে, সবসময় সেফ থাকার চেষ্টা করতেই হবে।